ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। সেটা হলো, তোমরা নিশ্চয়ই হেডিংটা দেখে বুঝতে পারছো, সাবজেক্ট প্লাস ভার্ব বি প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে লক্ষাধিক বাক্য আমরা কি করতে পারবো, খুব সহজেই চোখের নিমেষে কি করতে পারবো, তৈরি করতে পারবো। এর আগে তোমাদেরকে আমি একটা জিনিস বারবার করে বলে দিচ্ছি যে ইংরেজি শিখতে গেলে যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো পার্টস অফ স্পিচকে জানা। কোনটা নাউন, কোনটা নাম বোঝালে নাউন হয়, অ্যাডজেক্টিভ কি, নাউন বা প্রোনাউন সম্বন্ধে বর্ণনা করে দেয় যাকে অ্যাডজেক্টিভ, প্রোনাউন কি নাউনের বদলে বসে, অ্যাডভার্ব কি ভার্ব সম্বন্ধে বলে দেয় একটা কাজ কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, প্রিপোজিশন কি, কনজাংশন কি, ইন্টারজেকশন কি, এগুলো সম্বন্ধে কিন্তু খুব স্বচ্ছ ধারণা থাকা একান্তই জরুরি। তাই অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনকে কি করে, বর্ণনা করে, তাদের দোষ বলে দেয়, গুণ বলে দিতে পারে, অবস্থা বলে দিতে পারে, পরিমাণ বলে দিতে পারে। আমি যদি বলি যে আমার শার্টটা হলো সাদা, তাহলে মাই শার্ট ইজ হোয়াইট। এখানে হোয়াইট শব্দটা আমার শার্ট সম্বন্ধে বলে দিল, নাউন সম্বন্ধে বলে দিল, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটা, তাই তো। এই লাইটটা হচ্ছে উজ্জ্বল, দ্য লাইট ইজ ব্রাইট। এখানে লাইটটা সম্বন্ধে বলে দিচ্ছে, লাইটটার কীরকম অবস্থায় আছে, লাইটটা হচ্ছে ব্রাইট। আমি যদি বলি যে আমার কাছে 2 টাকা আছে, তার টাকার অঙ্কটা কত, 2, এটাও কিন্তু সংখ্যা বলে দিচ্ছে। তাহলে আমার কাছে আই হ্যাভ আ লিটল ওয়াটার, আমার একটু জল রয়েছে, তাহলে জল কতটা রয়েছে, একটু রয়েছে, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাই অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু তথ্য দেয়। তাই একে কি বলে, একে বলে যে অ্যাডজেক্টিভকে কী বলে বলো তো, ডেসক্রাইবিং ওয়ার্ড। এটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে বা বর্ণনা করতে ব্যবহার করা হয়। এদের দোষ বলে দিতে পারে, গুণ বলে দিতে পারে, অবস্থা বলে দিতে পারে, সংখ্যা বলে দিতে পারে, পরিমাণ বলে দিতে পারে। তো এই নিয়ে আমার প্লেলিস্টে তোমরা যেতে পারো, অ্যাডজেক্টিভ সংক্রান্ত আমি ক্লাস কিন্তু 1-2 বানিয়ে রেখেছি, সেখানে কিন্তু দেখে নিতে পারো, তোমাদের হেল্পফুল হতে পারে। বা আগামী দিনেও আমি তোমাদেরকে আরও বেশি বেশি করে ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব, যাতে করে বেসিক সেন্সগুলো ক্লিয়ার হয়, বা যেনারা আপনাদের বাচ্চাকে শেখাচ্ছেন ওদের জন্য কিন্তু, বা ফার্স্ট লার্নারদের জন্য যারা ইংরেজি শিখতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, বাক্যে যে কাজটি করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। আর বি ভার্ব কোনগুলো, আমি তোমাদেরকে এই ভার্ব সম্বন্ধে স্বচ্ছ এক ধারণা এর আগেও দিয়েছি, তোমরা আমার প্লেলিস্টে যেতে পারো ভার্ব সংক্রান্ত ভিডিওতে। আবার বলে দিই, মূল ভার্বকে 2টি অংশে ভাগ করা যায়। একটা হলো মেইন ভার্ব বা প্রধান ক্রিয়া, এটা হলো প্রধান ক্রিয়া, আর এটা হলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্বের অপর ভাব অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এটা কি করে, মেইন ভার্বকে সাহায্য করে, প্রধান ক্রিয়াকে সাহায্য করে। যদি বলি যে আই এম টিচিং, আমি শিক্ষা দিচ্ছি, এখানে টিচিং, আই এম টিচিং, এখানে টিচটা হলো মেইন ভার্ব, এটা হলো মেইন ভার্ব, এটা হচ্ছে প্রধান ভার্ব, আর এমটা হলো সাহায্যকারী ক্রিয়া। এর অর্থটাকে, যে আমি যে শিক্ষা দিচ্ছি, এই অর্থটাকে বা টেন্সটাকে ফর্মিং করতে ব্যবহার করা হচ্ছে, বা এই মূল ভার্বটাকে সাহায্য করছে এই এম বলে ক্রিয়াটা। আমি যে শিক্ষা দিচ্ছি, টিচ, আই টিচ, আমি শিক্ষা দিই, কিন্তু আমি শিক্ষা দিতেছি, আই এম টিচিং করতে হবে। তাই এই এমটা বসিয়েছি এবং টিচের সাথে আইএনজি বসিয়েছি, এই এম ভার্বটা টিচকে হেল্প করেছে, তাই এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আশা রাখছি বুঝতে পারলে। এবং হেল্পিং ভার্বের, এটা নিয়ে আমি অনেক ক্লাস বানিয়েছি। হেল্পিং ভার্বের কতগুলো ভাগ রয়েছে, এই হেল্পিং ভার্বকে বা অক্সিলারি ভার্বকে, সাহায্যকারী ক্রিয়াকে আবার কতগুলো অংশে ভাগ করা যায়। এদের মধ্যে রয়েছে বি ভার্ব, কোনগুলো, অ্যামিজার, এটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু, অ্যামিজার। বি ভার্ব কোনগুলো, বি ভার্ব হলো এক ধরনের সাহায্যকারী ক্রিয়া, যেগুলো মেন ক্রিয়াকে কি করে, হেল্প করে বা সাহায্য করে, তাই তো। অনেক সময় আরও বলে দিই যে বি ভার্ব কিন্তু মেন ভার্ব হিসেবেও কাজ করে। এই অ্যামিজার, হওয়া বোঝালে, হওয়া, হওয়া, ওকে, বি মানে হওয়া। তো বি এর প্রেজেন্ট ফর্ম হলো অ্যামিজার, পাস্ট ফর্ম হলো ওয়াজ আর ওয়্যার। এই ওয়াজ আর ওয়্যার নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, এটা কিন্তু তোমার আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, ভার্বের জায়গাতে তুমি সেটা পেয়ে যাবে। ওয়াজ ওয়্যার মানে ছিল। হ্যাভ ভার্ব কোনগুলো, তাহলে বি ভার্ব হচ্ছে একটা হেল্পিং ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা হলো হ্যাভ ভার্ব।
আর ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে ডু ভার্ব। আর হচ্ছে মডাল অক্সিলারি, মডাল কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ইউজ টু, অট টু, ডেয়ার টু, এগুলো হলো মডাল অক্সিলারি ভার্ব। শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, এগুলো হলো। তাহলে এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল ভার্ব, এগুলো হচ্ছে সবই হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এগুলো কি করে? মেন ক্রিয়াকে তার অর্থটা, তার টেন্সটা সঠিকভাবে প্রকাশ করতে সাহায্য করে বা হেল্প করে বলেই এদেরকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব। আশা রাখছি কিছুটা বুঝতে পারলে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বি। বি এর আবার তিনটা নিয়েছি আমি, অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ বা ওয়্যার, ছিল বোঝাতে। ওয়াজ বা ওয়্যার নিয়ে শুধুমাত্র অ্যাম, ইজ, আর নিয়েছি। এই বি ভার্ব দিয়ে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে এই বি ভার্ব অ্যাম, ইজ, আর দিয়ে এবং অ্যাডজেক্টিভ বসিয়ে লক্ষাধিক, লক্ষাধিক কেন, কোটি কোটি বাক্য কিন্তু তুমি কি করতে পারবে? তৈরি করতে পারবে। এটা নিয়েই আমার আজকে ভিডিওটা। তো প্রথমেই দেখে নাও যে সাবজেক্ট কি করে খুঁজে পাবে। বাক্যে যে কাজটি করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, আমরা জানি, তাই তো? আমি যদি বলি আমি ক্লাস নিচ্ছি, এখানে কে সাবজেক্ট? তোমরা বলবে হ্যাঁ স্যার আপনি তো সাবজেক্ট, আপনি তো কাজটা করছেন। জামাটা হয় কালো, তাহলে জামাটা কেমন, জামাটা সম্বন্ধে বলে দিচ্ছে, তাহলে জামাটা, দ্য শার্টটা হচ্ছে সাবজেক্ট। আশা রাখছি বুঝতে পারলে। লোকটি হয় ধনী, তাহলে প্রথমে বলে দিই, প্রথমে কিন্তু আমাদেরকে কিন্তু অ্যাডজেক্টিভ জানতে হবে। অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে দেয়, তাই তো? এগুলো কিন্তু জানতে হবে। কেন বারবার করে বলছি? তার কারণ রয়েছে। তাহলে লোকটি হয় ধনী, তাহলে আগে কে সাবজেক্ট? এখানে সাবজেক্ট নাম্বার ওয়ানটা হচ্ছে লোকটি হয় ধনী, এক নম্বরটা করাচ্ছি, লোকটি হয় ধনী। তাহলে লোকটা মানে নির্দিষ্ট করে লোকটা বলে দিচ্ছে, তাহলে কি হবে? দ্য ম্যান। এরপরে কি হবে? লোকটি হয়, হয় বোঝাতে আমরা সাহায্যকারী ক্রিয়া কি বসাই? এম অথবা ইজ অথবা আর। আয়ের পরে হয় এম, আয়ের পরে হয় এম, আমি হই। আমি যদি বলি সে হয়, ছেলেটি হয়, তখন হি ইজ। আমি যদি বলি তারা হয়, তাহলে দে আর। আশা রাখছি বুঝতে পারলে। তাহলে একটা বোঝালে ইজ, একের অধিক বোঝালে আর, আয়ের পরে এম। দ্য ম্যান এর পরে ইজ হবে, দ্য ম্যান ইজ। এরপরে কি মানে ধনী? তোমরা বলবে স্যার রিচ মানে ধনী, রিচটা হলো অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে দ্য ম্যান ইজ রিচ, বাক্য তৈরি হয়ে গেল। লোকটি হয় ধনী, তাই তো? লোকটি হয় ধনী। আমি যদি করতাম লোকটি ছিল ধনী, তখন কি হয়ে যেত? দ্য ম্যান ইজের বদলে কি হয়ে যেত? ওয়াজ হয়ে যেত। লোকটি ছিল ধনী, দ্য ম্যান ওয়াজ রিচ হয়ে যেত। এটা পাস্ট টেন্সে হয়ে যেত। তখন সাবজেক্ট বসতো আগে ওয়াজ বা ওয়ের মধ্যে একটা, একজন বোঝালে ওয়াজ বসে, একের অধিক বোঝালে ওয়ের বসে, পাস্ট টেন্সে ছিল বোঝাতে। তারপরে অ্যাডজেক্টিভটা আমরা কিন্তু অ্যামিজার দিয়ে বাক্য তৈরি করা আজকে শেখাচ্ছি। দ্য ম্যান ইজ রিচ, লোকটি হয় ধনী। এরপর দ্বিতীয় নম্বর লক্ষ্য করো, ছেলেগুলি খুব সাহসী। তাহলে এখানে কে সাবজেক্ট? সাবজেক্ট হলো দ্বিতীয় নম্বর বাক্যে ছেলেগুলি খুব সাহসী, তাহলে ছেলেগুলি দ্য বয়েজ, দ্য বয়েজ। দ্য বয়েজের পরে হয় বোঝাতে ছেলেগুলি হয়তো খুব সাহসী, তাহলে হয়, হয় এখানে কিন্তু ইজ বসবে না, একাধিক রয়েছে তাই আর বসবে। সাবজেক্ট একাধিক রয়েছে, একের বেশি রয়েছে, প্লুরাল রয়েছে, তাই আর বসবে। দ্য বয়েজ আর, ছেলেগুলি হয় খুব সাহসী, ভেরি কারেজিয়াস, ব্রেভ, ব্রড হার্টেড। যাই হোক, শব্দ কিন্তু বেশি বেশি করে জানা একান্তই জরুরি। গ্রামার যেরকম শিখতে হবে ইংরেজি শিখতে গেলে, ভোকাবুলারি শেখাটাও কিন্তু খুব স্বাভাবিক। যিনি নিজে শিখতে চাইছেন বা বাচ্চাদেরকে শেখাতে চাইছেন, তাদেরকে আমি বারবার করে বলবো এই অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা প্রথমে পড়ুন, নাউন চ্যাপ্টারটা পড়ুন। কত ধরনের নাউন হয়, প্লেসের নাম কীরকম হয়, কোনগুলো ফ্লাওয়ার্সের নাম, কোনগুলো ফ্রুটসের নাম, কোনগুলো আসবাবপত্রের নাম, কোনগুলো রান্নার বাসনপত্রের নাম, কোনগুলো হচ্ছে বাড়ির জিনিসপত্রের নাম, এগুলো কিন্তু ওয়ার্ড বুক দেখে দেখে বারবার বারবার করে উচ্চারণ করে করে কিন্তু পড়াবেন এবং মিনিংগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। এবং অ্যাডজেক্টিভ পড়ার পাশাপাশি কত ধরনের অ্যাডজেক্টিভ হয়, যেমন দোষ কোনগুলো, কোনগুলো গুণ, কোনগুলো সংখ্যা, কোনগুলো পরিমাণ, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে দেয়। এগুলো কিন্তু বেশি বেশি করে পড়া একান্তই জরুরি। বা নিজের কাছে B2E, বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা, এই দুই ধরনের ডিকশনারি অবশ্যই কাছে রাখবে তোমরা। গ্লাসটি পূর্ণ, তাহলে গ্লাসটি পূর্ণ মানে কে সাবজেক্ট? এখানে তোমরা বলবে স্যার গ্লাস সম্বন্ধে বলা হচ্ছে, তাই গ্লাসটা এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে, তাই নির্দিষ্ট করে বলে দেওয়া বোঝাতে দ্য গ্লাস।
কি হবে? দ্য গ্লাস, দ্য গ্লাস। এবারে গ্লাসটি পূর্ণ মানে কি? গ্লাসটি হয় পূর্ণ, তা গ্লাসের পরে কি বলবে? হয় বোঝাতে বি ভার্ব ইজ, একটির পরে ইজ। পূর্ণ কি মানে পূর্ণ? তোমরা বলবে ফুল মানে পূর্ণ, আর ভ্যাকেন্ট মানে খালি, তাই তো? ফুল কথার অর্থ হলো FUL, ফুল মানে পূর্ণ, ভ্যাকেন্ট কথার অর্থ হলো খালি। তো দ্য গ্লাস ইজ ফুল। আমাদের যদি এখানে থাকতো গ্লাসটি ছিল পূর্ণ, তখন কি হতো? দ্য গ্লাস ওয়াজ ফুল হতো। এখানে ছেলেগুলি খুব সাহসী ছিল বোঝাতে, তখন দ্য বয়েজ ওয়ার ভেরি হ্যাপি, ব্রেভ হতো। দ্য বয়েজ ওয়ার ভেরি ব্রেভ হতো। কিন্তু আমরা বলেছি ছেলেগুলি খুব সাহসী, বর্তমানকালে বলেছি, তাই অ্যাম অথবা ইজ অথবা আর হচ্ছে। এখানে মনে করো সাবজেক্টের পরে কিন্তু সাহায্যকারী ক্রিয়া অ্যামিজার সাবজেক্ট মেন ভার্ব হিসেবে কাজ করছে। এখানে যদি বলে যে ভার্ব একটিই আছে, এই ইজ, আর, ইজ, সাবজেক্টের পরে ভার্ব সাহায্যকারী। সাধারণ বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে। তাহলে আমরা যে বাক্যটা তৈরি করছি আজকে সাবজেক্ট, তারপরে এই যে বি ভার্ব, বি ভার্বের মধ্যে কোনগুলোকে নিয়েছি? অ্যাম অথবা ইজ অথবা আর, প্রেজেন্ট টেন্সে, তাই তো? দ্য গ্লাস ইজ, গ্লাসটা হলো সাবজেক্ট, ইজটা হলো ভার্ব, আর ফুলটা হলো অ্যাডজেক্টিভ। সূর্য উজ্জ্বল, তাহলে সূর্য উজ্জ্বল মানে কি? সূর্য হয় খুব উজ্জ্বল, তাহলে সূর্য উজ্জ্বল। নাম্বার 4, সূর্যর আগে কি বসে? দা বসে, আর্টিকেল। দ্য সান, মহাবিশ্বে যে সমস্ত জিনিসগুলো একটি আছে তাদের আগে দা বসে। দ্য সান ইজ কি মানে? উজ্জ্বল। ব্রাইট কথার অর্থ হলো উজ্জ্বল। দ্য সানটা একটা, তাই ইজ বসালাম এবং অ্যাডজেক্টিভ কি বসালাম? উজ্জ্বল। এই উজ্জ্বলটা সানকে বর্ণনা করে দিচ্ছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য সান ইজ ব্রাইট। ওকে, সূর্য হচ্ছে উজ্জ্বল। নেক্সট নাম্বার 5 নম্বর বাক্যে দেখে নিচ্ছি। এইগুলো হলো সাধারণ বাক্য তৈরি করলাম আমরা। ওকে, আমি যদি বলি হয় চকটি হয় সাদা, তখন দ্য চক ইজ হোয়াইট। বইটি হয় কালো, দ্য বুক ইজ ব্ল্যাক। ওকে, লাইটটা হয় উজ্জ্বল, দ্য লাইট ইজ ব্রাইট। মোবাইলটি হয় ভালো, দ্য মোবাইল ইজ গুড। মোবাইলটি হয় খারাপ, দ্য মোবাইল ইজ ব্যাড। এরকম করে বাক্য তৈরি করছি আমরা। এগুলো প্রত্যেকটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য। এরপরে যে বাক্যগুলো নিয়েছি সেগুলো হচ্ছে না বাচক বাক্য। এখান থেকে এতগুলো বাক্য, এই 3টে বাক্য নিয়েছি, আমি ইচ্ছে করে নিয়েছি। এইগুলো হচ্ছে সাধারণ বাক্য, এগুলো হচ্ছে হ্যাঁ বাচক বাক্য। হ্যাঁ বাচক, এখানে না এর কোনো ব্যবহার নেই। কিন্তু যদি থাকতো যে লোকটি ধনী নয়, তখন কি হতো? দ্য ম্যান ইজ, তারপরে নট হতো। এই নটটা হচ্ছে নেগেটিভ। আমাকে যদি থাকতো লোকটি ধনী নয়, তখন কি হতো? দ্য ম্যান ইজ নট রিচ হতো। বুঝতে পেরেছ? তাহলে আমরা নাম্বার 5 চলে আসি। জামাটি সাদা নয়, তাহলে জামাটি সাদা নয়, জামাটি সাদা বা সাদা নয়, এক্ষেত্রেও আমরা কিন্তু এই সূত্র ধরেই কিন্তু বাক্য তৈরি করতে পারবো। সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। তাহলে নাম্বার 5 এরটা কি করবো? জামাটি সাদা নয়। তাহলে জামাটি নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট করে বলে দেওয়া হলে তাদের আগে দা বসে, আর্টিকেল এক ধরনের। এটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। দ্য শার্ট, দ্য শার্ট উচ্চারণ করে করে কিন্তু বাক্য, সার SHIR ট মানে টি। দ্য শার্ট ইজ, সাদা নয় বলেছে, নয় মানে হচ্ছে যে সাহায্যকারী ক্রিয়ার পরে কি বসবে? নট। দ্য শার্ট ইজ নট কি মানে সাদা? হোয়াইট। দ্য শার্ট ইজ নট হোয়াইট। আশা করছি বুঝতে পারলে। নেক্সট নাম্বার 6 এ চলে আসি আমি। তুমি সুস্থ নও, তাহলে তুমি সুস্থ নও, নিজেই বলার চেষ্টা করো তো, তুমি সুস্থ কিংবা তুমি সুস্থ নও। তুমি সুস্থ হলে কি হতো? যে ইউ আর কি হতো? ইউ আর নাইস, ইউ আর গুড। ওকে, তুমি সুস্থ নও মানে হচ্ছে তুমি অসুস্থ, তাই তো? তাহলে কি হতো? এটা নাম্বার 6 হতো। তুমি সুস্থ নও, তুমি সুস্থ নও কি হবে? ইউ আর নট হেলদি, HELTH, হেলথ মানে স্বাস্থ্য, তার থেকে এসছে হেলদি। ইউ আর নট হেলদি। ওকে, ইউ আর নট হেলদি। হেলদি কথাটা বললে এখানে স্বাস্থ্যবান হয়ে যাবে, ওয়েল করবে। ইউ আর নট ওয়েল, তুমি কি নও? তুমি ভালো নও, তুমি সুস্থ নও, তাহলে ইউ আর নট ওয়েল। তো আজ তুমি যদি তুমি সুস্থ, তাহলে ইউ আর ওয়েল, তুমি সুস্থ। আর তুমি সুস্থ নও বোঝাতে ইউ আর নট ওয়েল, শুধুমাত্র নটটা বসে যাচ্ছে সাহায্যকারী ক্রিয়ার পরে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইউ আর নট ইল। তাহলে প্রথমে কি হয়?
যদি আমরা বাক্যটা হয় সাধারণ বাক্য, আমি যদি বলা হয় সে হয় অসুস্থ, তখন কি তুমি হও সুস্থ, তখন কি হতো ইউ আর ওয়েল। আগে সাবজেক্ট, তারপরে একটি সাহায্যকারী বি ভার্ব, ইউর পরে আর বসে, তারপর কি মানে সুস্থ, ওয়েল মানে সুস্থ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ ইউকে বর্ণনা করে দিচ্ছে। কিন্তু এটাই যখনই থাকতো যে তুমি সুস্থ নও, তখন ইউ আর নট ওয়েল হয়ে যেত, তাহলে ইউ আর নট ওয়েল হয়ে যাবে তখন ছয়টা, ইউ আর নট ওয়েল। আশা রাখছি বুঝতে পারলে। নেক্সট নাম্বার 7 লক্ষ্য করো, আমরা চলে আসি। আমি বোকা নই, নিজেই বলার চেষ্টা করো তো, আমি বোকা নই। তাহলে আমি বোকা হলে কি হতো বলো তো? আমি বোকা, আমি একটি বোকা, তখন কি হতো? তখন নাম্বার 7 তুমি বোকা, তাহলে কি হবে? তুমি বোকা হলে হতো ইউ আর ফুলিশ, ওকে। কিন্তু তুমি বোকা নও বলেছে, তাহলে আর এর পরে নট বসে যাবে, সাহায্যকারী ক্রিয়ার পরে নট, ইউ আর নট ফুলিশ। ফুলিশ মানে বোকা, ফুল হবে না কিন্তু, ফুলটা নাউন ফর্ম আর ফুলিশটা হলো অ্যাডজেক্টিভ। এগুলো কিন্তু জানা একান্ত জরুরি, কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, ওকে। ইউ আর নট ফুলিশ, তুমি বোকা নও। তাই বারবার করে বলছি, ওয়ার্ড বুক দেখে বা গ্রামার বুক দেখে অ্যাডজেক্টিভের নামগুলো ইংরেজি এবং তাদের বাংলা অর্থ অবশ্যই নিজেরা শেখো এবং বাচ্চাদেরকে অবশ্যই শেখাও, যারা বাচ্চাদেরকে শেখাচ্ছ। নাম্বার 8 দেখো, এরপরে আমরা নাম্বার 8 থেকে চলে আসছি প্রশ্নবোধক বাক্য। তোমাদেরকে এর আগেও সাধারণ বাক্য আর প্রশ্নবোধক বাক্য সম্বন্ধে অনেক ধারণাই আমি দিয়েছি। আমার ভিডিওগুলো তোমরা যদি ভার্বের ভিডিওগুলো দেখো, বা কি করে WH কোশ্চেন তৈরি করতে হয়, বা কি করে প্রশ্ন তৈরি করতে হয়, কি করে সাধারণ বাক্য তৈরি করতে হয়, তাহলে কিন্তু সেগুলো আমার প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে, বা বই থেকেও পেয়ে যাবে। আমার যে ভিডিও দেখতে হবে এমন কোনো মানে নেই, শিখলেই হলো। তাহলে এই যে নাম্বার 8 থেকে লক্ষ্য করো, লোকটি কি ধনী? ভালো করে ভেবে দেখো তো, লোকটি কি ধনী? নাম্বার 8, লোকটি কি ধনী? তাহলে আমরা কি সহজ করে ভাবতে পারি না? দেখো, আমরা যদি ভাবি যে এটা সাধারণ বাক্যে ভাবি যে লোকটি হয় ধনী, তখন কি হবে? দ্য ম্যান, লোকটি হয় ধনী, দ্য ম্যান ইজ রিচ। এটি তো হয় লোকটি হয় ধনী, এটি হচ্ছে লোকটি হয় ধনী, এটা উত্তর নয় কিন্তু আরেকটার, এই আরেকটার এটা কিন্তু উত্তর নয়, লোকটি হয় ধনী। আমি যদি বলি লোকটি হয় ধনী, কিন্তু এখানে প্রশ্ন বলেছে যে লোকটি কি ধনী, প্রশ্ন। সাধারণ বাক্যের সাথে প্রশ্নবোধক বাক্যের ফারাক হচ্ছে এইটাই, আই অ্যাম যদি সাধারণ বাক্য হয়, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, এটা সাধারণ বাক্য, সেটা ফুল স্টপ। এটা প্রশ্নবোধক বাক্যে করতে গেলে এটা রিভার্স হয়ে যাবে, অ্যামটা আগে চলে আসবে, সাহায্যকারী ক্রিয়া আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট চলে আসবে, শেষে কিসের চিহ্ন? জিজ্ঞাসার চিহ্ন। আশা রাখছি বুঝতে পারলে। তাই এখানে ম্যানটা হলো সাবজেক্ট আর ইজটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, তাই প্রশ্ন করতে গেলে কি হয়ে যাবে বলতো? দ্য ম্যান ইজটা কি হয়ে যাবে? ইজ দ্য ম্যান, এরপরে যে যেখানে আছে সে সেখানে বসে যাবে, ইজ দ্য ম্যান রিচ, লোকটি কি ধনী, শেষে নোট অফ ইন্টারোগেটিভ সাইন বা কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসার চিহ্ন। বুঝতে পারলে? তাহলে লোকটি হয় ধনী, দ্য ম্যান ইজ রিচ, কিন্তু লোকটি কি ধনী, ইজ দ্য ম্যান রিচ। আশা রাখছি বুঝতে পারলে। নেক্সট, আর আইডিয়াটা ক্লিয়ার করার জন্য চলে আসি আমি, ছেলেগুলি কি খুব সাহসী? ছেলেগুলি কি খুব সাহসী, আমরা এর আগে দেখেছিলাম ছেলেগুলি খুব সাহসী, এর ট্রান্সলেশন কি হয়েছিল, এটা কি হয়েছিল? তাহলে এরপর চলে আসি আমরা এই নাম্বার 9-এ, ছেলেগুলি খুব সাহসী। তাহলে ছেলেগুলি খুব সাহসী যদি বলি আমরা সাধারণ বাক্যে, তাহলে কি হবে? আগে সাবজেক্ট হবে, দ্য বয়েজ হয় সাহসী, দ্য বয়েজ আর ব্রেভ হতো। ছেলেগুলি হয় সাহসী, দ্য বয়েজ আর ভেরি ব্রেভ। ছেলেগুলি খুব সাহসী, দ্য বয়েজ আর ভেরি ব্রেভ, ওকে। এগুলো এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য আর এটা হচ্ছে সাধারণ বাক্য। ছেলেগুলি হয় খুব সাহসী, কিন্তু ছেলেগুলি কি খুব সাহসী, এটা প্রশ্ন করতে বলেছে। তাহলে প্রশ্ন মানে একটু আগেই তো দেখলে দ্য ম্যান ইজটা হয়ে গেল ইজ দ্য ম্যান, তাহলে এই ক্ষেত্রেও কি হয়ে যাবে? দ্য বয়েজ আরটা কি হয়ে যাবে? তোমরা বলবে স্যার এটা তো খুব সোজা, আর দ্য বয়েজ হয়ে যাবে, আর দ্য বয়েজ ভেরি ব্রেভ, ছেলেগুলি কি খুব সাহসী, তাহলে দ্য বয়েজ আর ব্রেভ, এটা কি হয়ে গেল? আর দ্য বয়েজ ভেরি ব্রেভ, ছেলেগুলি কি খুব সাহসী। এরপরে আরো দুটো বাক্য নিয়েছি, রাম কি বোকা নয় আর সে কি বোকা নয়। আমি সহজ ইচ্ছা করেই নিয়েছি এগুলো, তোমাদের যাতে শিখতে সুবিধা হয়, এগুলো তোমরা নোট করে নিতে পারো বা বারবার করে ভিডিওটা দেখতে পারো।
দেখো নাম্বার 10, রাম কি বোকা নয়। তাহলে আমরা এটাকে সাধারণ বাক্যে ভেবে নেবো যে রাম বোকা নয়, রাম বোকা নয়। তাহলে কি হবে, তখন কি হতো বলো তো, এটা 10-এরটা উত্তর নয় কিন্তু। রাম কি বোকা নয় এটাকে আমরা ভেবে নিচ্ছি সাধারণ বাক্যে যে রাম বোকা নয়। তাহলে রাম আগে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ক্রিয়া বসবে, অ্যাম ইজ আর এর মধ্যে একটা রামের পরে ইজ বসবে, এরপরে নয় বোঝাতে নট বা নেভার বসে, কখনোই না বোঝাতে নেভার। রাম ইজ নট বোকা, রাম ইজ নট ফুলিশ। তাহলে এটা হচ্ছে রাম বোকা নয়, রাম বোকা নয়। কিন্তু আমাকে করতে বলেছে রাম কি বোকা নয়, প্রশ্নবোধক বাক্য। একটু আগেই তো তোমাদেরকে দেখালাম যে সাধারণ বাক্যর সাথে প্রশ্নবোধক বাক্যের কি ফারাক। সাধারণ বাক্যে যদি সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া থাকে তাহলে প্রশ্নবোধক বাক্যে কি হয়ে যায়, সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট হয়ে যায়। তাহলে রাম ইজটা কি হয়ে যাবে, ইজ রাম নট ফুলিশ, ইজ রাম নট ফুলিশ, রাম কি বোকা নয়। আশা রাখছি বুঝতে পারলে। এরপর নাম্বার 11, এখানে একটু জিনিস বাকি আছে, সেই জিনিসটাকে ভালো করে বোঝানোর জন্য এটা লিখে রাখলাম আমি। তারপর একটা সে কি বোকা নয়, তাহলে আমি ধরে নেবো যে সে কি বোকা, এটা হচ্ছে আনসার, কারণ প্রশ্নবোধক বাক্যে আমাকে দিয়েছে। আমি সাধারণ বাক্য আগে ভেবে নিলাম, তারপর সেটাকে প্রশ্নবোধক বাক্যে করলাম। সে কি বোকা নয়, তাহলে আমি কি করবো, সে বোকা নয়। তাহলে হি বা সি, তাহলে মেয়ে হলে সি, সি ইজ সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, ইজ নট বোকা ফুলিশ, সি ইজ নট ফুলিশ, সে বোকা নয়। এটাকে প্রশ্ন করলে কি হবে, তুমি বলবে যে স্যার এটা তো সোজা, সি ইজটা কি হয়ে যাবে, ইজ সি নট ফুলিশ। এইখানে কিন্তু একটা জিনিস ব্যবহারের একটা, এখানে একটা খুব সুন্দর একটা রুল আছে নট ব্যবহারের। এইখানটায় লক্ষ্য করো, রাম ইজ নট ফুলিশ, এই বাক্যে রামটা হলো নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, তাই এটা একটা প্রপার নাউন। এটা কোন পার্টস অফ স্পিচ, নাউন। দ্বিতীয় বাক্যে লক্ষ্য করো 11 নম্বর বাক্যটাতে সিটা হচ্ছে একটি মেয়ের বদলে বসেছে, নাউনের বদলে যে শব্দ বসে তাকে বলে প্রোনাউন। তাহলে এটা হলো প্রোনাউন। তাহলে এখানে একটা নিয়ম আছে যে নাবাচক বাক্যে, এই দুটো বাক্যই হচ্ছে যে নাবাচক বাক্য। নাবাচক বাক্যের আবার কি বোধক, প্রশ্নবোধক। নাবাচক বাক্যের যখন প্রশ্ন থাকবে তখন কিন্তু তোমরা সাবজেক্টটাকে লক্ষ্য রাখবে। সাবজেক্টটা যদি নাউন হয়, এখানে রামটা নাউন আছে, তাহলে নটটা কিন্তু নাউনের আগে বসবে। তাহলে এই বাক্যে আমি যে করেছি ইজ রাম নট ফুলিশ, এই বাক্যটা গ্রামাটিক্যালি খুব চুলচেরা বিশ্লেষণ করতে গেলে কিন্তু এই বাক্যটা কিন্তু ভুল। ইজ রাম নট ফুলিশ, এটা বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে কি আছে, ঠিক আছে, কিন্তু খুব গ্রামারের দিক থেকে লক্ষ্য করলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এটা আসলটা কি হবে, এই বাক্যটাকে আসল করলে কি হবে, ইজ রাম নয়, তখন কিন্তু নটটা নাউনের আগে বসবে, তখন ইজ নট রাম ফুলিশ, ইজ নট রাম ফুলিশ, রাম কি বোকা নয়। তাহলে নট কিন্তু তখন কিন্তু নাউনের, নাউন যদি সাবজেক্ট হয় নট বসবে নাউনের আগে, মনে রাখবে। বা ইজ নটটাকে আমরা এরকমও করতে পারতাম, এরকম করলে আরো ভালো হতো, ইজন্ট, ইজ এন অ্যাপোস্ট্রফি, ইজন্ট, ইজন্ট রাম ফুলিশ, রাম কি বোকা নয়। এটা কিন্তু খুব গ্রামারের দিক থেকে বিশ্লেষণ করতে গেলে এটা এরকম হতো। এরপর দ্বিতীয় বাক্যে লক্ষ্য করো, সি ইজ নট ফুলিশ, এটা এখানে সিটা হলো প্রোনাউন, নাউনের বদলে বসেছে, তাই একে যখন প্রশ্নবোধক করতে যাব তখন সি ইজটা ইজ সি হয়ে গেল। এখানে নটটা কিন্তু আছে প্রোনাউনের পরে, প্রোনাউনের কি আছে পরে, এটাই মনে রাখবে যে পি মানে প্রোনাউন, পি মানে পরে। তাহলে নট বসে প্রোনাউনের পরে আর নট বসে নাউনের আগে। তাহলে আশা রাখছি বুঝতে পারলে, বুঝতে কোনো অসুবিধা হলো না। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। এবং অবশ্যই যদি তোমাদের কোনো ক্লাসের প্রয়োজন হয়, কোনো বাচ্চাদের কোনো ক্লাস বা কোনো বড়দের ক্লাস, স্কুল লেভেল, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, ইংরেজি যদি কোনো ক্লাস, লিটারেচার সংক্রান্ত, স্পোকেন ইংলিশ, রিটেন ইংলিশ, রাইটিং, আনসিন প্যাসেজ, কম্পিটিটিভ ইংলিশ, যে কোনো ক্লাসের প্রয়োজন হয় নির্দ্বিধায় কিন্তু তোমরা আমাকে বলতে পারো, আমি কিন্তু সেই ভিডিওটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের দিনটা শুভ হোক।